গত পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে 12495 প্রতাপ এক্সপ্রেস ধরে প্রায় ৩.৫ ঘন্টায় পৌঁছেছিলাম রাজস্থানের অন্যতম একটি ঐতিহাসিক শহর বিকানের। যোধপুরের রাজা রাও যোধার পুত্র ছিলেন রাও বিকা। তিনি ১৪৮৮ সালে এই শহর তৈরি করেন। রাও বিকা মরুভূমির একটি অনুর্বর অঞ্চলকে সেই সময়ের অন্যতম শক্তিশালী রাজ্যের রূপ দেন, আর ওনার নাম থেকেই এই শহরের নাম হয় বিকানের, যা রেড সিটি অব রাজস্থান নামেও পরিচিত। আজকের এই ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখাবো এই শহরের বিভিন্ন দ্রষ্টব্য জায়গা, যেমন কর্ণী মাতা মন্দির, জুনাগড় ফোর্ট, রামপুরিয়া হাভেলি ইত্যাদি। সঙ্গে থাকবে একটা বাজেট হোটেল সহ কিভাবে ঘুরবে তার বিস্তারিত তথ্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 7ই সেপ্টেম্বর, এখন সময় 5টা 58। আমি এখন রয়েছি বিকানের স্টেশনে। একটু আগে আমি কলকাতা থেকে বিকানের জাংশন এসে পৌঁছলাম, তারপর বাইরে গেটে চা খেয়ে একটা 45 টাকা দিয়ে দেশনৌকের টিকিট কাটলাম। আমি যেহেতু আজকের দিনটা এখানে থাকবো, কালকে আমি রাত্রিবেলা যাবো জয়সলমেরের উদ্দেশ্যে, সেজন্য ভাবলাম একটু টাকা বাঁচাই, অটো ভাড়া করে লাভ নেই। আমি ট্রেনটা করে এখন 45 টাকা দিয়ে চলে যাবো দেশনৌকে, কর্ণী মাতার দর্শন করব, করে আবার বাস বা ট্রেন ধরে ব্যাক করে চলে আসব। আমাদের ট্রেন ঢুকছে, আর এই পুরো ভিডিওটাতে দেখতে পারবে তোমরা বিকানেরের সাইট সিন। আর আমি ওখান থেকে ফিরে এসে একটা হোটেল নেব, সেটাও তোমাদেরকে দেখাবো। এই ট্রেনে করেই আমি কালকে যাব হচ্ছে জয়সলমের। এটা এখন আসছে জয়সলমের থেকে যাচ্ছে জয়পুরের দিকে। এটা জয়সলমের জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস। স্লিপার, এখনও স্লিপার চলছে, S5। জেনারেলে মনে হচ্ছে সিট পাবো না, দেখা যাক। এটাতেই উঠে যাই, ব্যাগটা রাখতে পারলেই হলো। এই ট্রেনটার বড় সুবিধা হচ্ছে এটা এখানে বিকানের থেকে ছাড়বে 6টা 25 নাগাদ, আর এর পরের স্টপেজই হচ্ছে দেশনৌক। 7টার সময় পৌঁছানোর কথা, 7টা 2, মানে মোটামুটি 2 মিনিটের হল্ট। আর ডিস্টেন্স যদি বলি, এখান থেকে হচ্ছে 42 কিলোমিটার মতো, 32 কিলোমিটার মতো। এবার আস্তে আস্তে সূর্য উঠছে, আকাশ লাল হওয়া শুরু হয়েছে। এখানে ওয়েদার অ্যাপে দেখাচ্ছিল 6টা 17-তে সানরাইজ হবে। তবে হ্যাঁ, এখানে দিনের বেলা গরম হলেও রাত্রিবেলার দিকটা কিন্তু ওয়েদার বেশ প্লেজেন্ট থাকে। মানে আমি এই যে সকালে নামলাম ভোরবেলা, আমি গেটের ওখানে দাঁড়িয়েছিলাম, ভালো ঠান্ডা লাগছিল। আর ইনফ্যাক্ট এখন তো সেপ্টেম্বর মাস, যখন তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসবে, তখন আরও বেশি ঠান্ডা থাকবে রাত্রিরে। দিনের বেলা হয়তো হালকা গরম থাকবে বা গরম থাকবে, রাত্রিরে ডেফিনেটলি ঠান্ডা থাকবে। এটা 22307 হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। এটা দিল 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের এটা দিয়েছিল 3 নম্বরে, আর এখন যে ট্রেনে আছে সেটা দিয়েছে 1 নম্বরে। চলো, 19 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো। মেনলি তার কারণটা হচ্ছে, প্রথমে এই ট্রেনটা ঢুকলো, তারপরে ওদিকে 3 নম্বর না 4 নম্বরের দিকে আরেকটা ট্রেন ঢুকেছে এই সবে, তারপরে আমাদের ট্রেনের সিগন্যাল দিল। WDP 4B। আমাদের এখানে এসে পৌঁছতে লাগলো 29 মিনিট। আর এই পাশের যে রাস্তাটা দেখছো, এটাই হচ্ছে হাইওয়ে। এখান থেকেই আবার আমরা ব্যাক করে যেতে পারবো বিকানেরের দিকে। বাস চলে বললো, প্রত্যেক 10-15 মিনিটে বাস পাওয়া যাবে। এবার এখানে প্ল্যাটফর্ম থেকেই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। কোন দিক দিয়ে বেরোতে হবে জানি, মুখে চোখে একটু জল দেবো, দিয়ে গিয়ে মায়ের দর্শন করব। এই মন্দির বিখ্যাত, তার কারণ এখানে 25,000-এরও বেশি ইঁদুর রয়েছে, যারা কখনো কাউকে কামড়ায় না। সেই জন্য কর্ণী মাতা মন্দিরের আর এক নাম হচ্ছে র্যাট টেম্পল বা ইঁদুরের মন্দির।
এত রিমোট স্টেশনেও এখানে কিন্তু রিটায়ারিং রুম রয়েছে, টয়লেট বেশ পরিষ্কার, ড্রিঙ্কিং ওয়াটার সব রকমের সুবিধা রয়েছে, শুধু ক্লোক রুমটা নেই। তাহলে ব্যাগটা রাখতে পারতাম, জানি না মন্দিরে অ্যালাউ করবে বা ওখানে কোথাও রাখতে হবে, সব গিয়ে দেখব। এখানে স্টেশনগুলো কিন্তু খুব সুন্দর, বাইরে থেকে দেখলে বুঝতে পারবে, দেখো দারুণ সুন্দর। এখানে মায়ের মন্দির, এদিক থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে সোজা গেলে এখানেই হচ্ছে স্টেশন। একদম হাঁটা পথে হয়তো 2 মিনিট 2.5 মিনিট হবে। এখানে তোমার প্রসাদের দোকানও পেয়ে যাবে, চাইলে এখান থেকে প্রসাদ কিনে মন্দিরে দিতে পারো। এখানে জুতো রাখার এরকম স্ট্যান্ড রয়েছে, তা সত্ত্বেও মানুষ এখানে খুলে যাচ্ছে, কি অবস্থা। কার্নি মাতাকে হিন্দু ধর্মে মা দুর্গার অবতার রূপে মানা হয়। বিশ্বাস করা হয় তিনি অলৌকিক শক্তিধারী ছিলেন এবং 14 শতকে চৌহান রাজপুত বংশে জন্মগ্রহণ করেছিলেন। একটি কাহিনী অনুযায়ী কর্ণী মাতা পালিত পুত্র লুন্না মারা গেলে মাতাজি যমরাজের কাছে তার জীবন ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করেন। যমরাজ প্রথমে অস্বীকার করলেও পরে কথা দেন যে কর্ণী মাতার বংশধর ও ভক্তরা মৃত্যুর পর ইঁদুর রূপে জন্ম নেবে এবং পরে আবার মানুষ হয়ে জন্মাবে। মন্দিরে প্রায় 25,000-এরও বেশি ইঁদুর স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, কাউকে কামড়ায় না। স্থানীয় ভাষায় ইঁদুরকে কাওয়া বলে সম্বোধন করা হয়। এদেরকে খাওয়ানো পুণ্য কর্ম বলে মনে করা হয়। শুধু তাই নয়, ভক্তরা এই ইঁদুরদের উচ্ছিষ্টকে প্রসাদ রূপে গ্রহণ করেন। কালো ইঁদুরের মধ্যে যে কয়েকটি সাদা ইঁদুর রয়েছে তাদের দেবীর বিশেষ প্রতীক এবং মাতাজির পরিবার বা নিকটজনের আত্মা বলে বিশ্বাস করা হয়। দারুণ সুন্দরভাবে মায়ের মন্দির দর্শন করে এলাম। এই পেছনে মায়ের মন্দির, কিন্তু এখন বর্তমানে সমস্যা হচ্ছে এখানে ভেতরে ছবি বা ভিডিও তোলাতে রেস্ট্রিকশানস রয়েছে। মোবাইলের ছবি তুলতে গেলে 30 টাকা, ভিডিও ক্যামেরা 70 টাকা, ইউটিউবে ভিডিও বা ব্লগ বানাতে গেলে 1100 টাকা, আর ডকুমেন্টারি বানাতে গেলে 25,000 টাকা। এবার ওখানে দেখলাম ভিডিও ক্যামেরা আর ব্লগিং আলাদা করে লেখা আছে। আমার তখন নিজেই জিজ্ঞাসা করলো, তুমি কি ভিডিও বানাবে? যদি আমার মাইক বা সেলফি স্টিক কিছুই ছিল না, আমি বললাম হ্যাঁ ভিডিও বানাবো ইউটিউবের জন্য। তখন বললো যে ওটার জন্য 1100 টাকা লাগবে। আমি যে ভিডিও ক্যামেরা যে লেখা আছে, বলছে ওটা পার্সোনাল ইউজের জন্য অনলাইনে দেওয়া যাবে না। এবার সত্যি কথা বলতে ওখানে গিয়ে লুকিয়ে চুরিয়ে ভিডিও করে আসবো 70 টাকা দিয়ে, তারপরে অনলাইনে দেবো, কোনো সমস্যা হবে ওটা আমি চাই না। অনেকে এরকম আছে যারা টিকিট না কেটে ভেতরে গিয়ে ছবি তুলে নিচ্ছে বা ছবি তোলার কুপন নিয়ে গিয়ে ভেতরে গিয়ে ভিডিও তুলে নিচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে ঠাকুরের জায়গায় এসে ওরকম আমি করতে চাই না। মন্দিরের বাইরে একটা গাছের ওপর একটা ময়ূর দেখতে পেলাম, দেখো। তবে একটা জিনিস ভালো, এখানে যে পার্কিং আছে এর কিন্তু কোনো টাকা নেই, নিঃশুল্ক। আর এখানেও যে জুতো রাখার যে স্ট্যান্ডটা আমি দেখালাম এটাও কিন্তু ফ্রি। চলো এবার সোজা বিকানের। এখন ট্রেন নেই, আর ট্রেনের টাইম টেবিল আমি একটা স্ক্রিনে দিয়ে দেবো, কিন্তু যদি তোমরা এখানে পাবলিক ট্রান্সপোর্টে বিশেষ করে ট্রেন আর বাসে আসবার প্ল্যান করো, ট্রেনের টাইমিং কিন্তু চেঞ্জ হয়। কখনো স্পেশাল ট্রেন দেয় বা কখনো কোনো ট্রেন ক্যান্সেল হয়, তো সেই অনুযায়ী দেখে নেবে তোমরা। আর আমার মনে হয় এই যে ভোরবেলা আমি যে ট্রেনে করে এলাম সেই ট্রেনে করেই যদি তোমরা আসো তাহলে সবথেকে বেটার এই লিনান এক্সপ্রেস ধরে তোমরা এখানে পৌঁছে যাবে, তারপরে বাস ধরে সোজা বিকানের। এইখানটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, আর এখানেই যে বাসটা দাঁড়িয়ে রয়েছে এটা বললো বিকানের যাবে, কিন্তু হ্যাঁ ডাকছেও, দাঁড়াও গিয়ে দেখি, পেছনে সিট পেলেও অ্যাটলিস্ট নিয়ে নেবো। চলো কোন দিকে রূপ জানি না, আপাতত এখানেই বসে পড়ি। स्टेशन के लिए यहाँ पे उतरना पड़ेगा सर जी? थैंक यू सर जी। এই বাসটা ছিল 40 টাকা নিল, এইখানে নামিয়ে দিল, এই বাঁ দিকে সোজা চলে গেলে হচ্ছে স্টেশন। এখন বাজে 9টা 2। এই যখন শহরে ঢুকলো তখন একটুখানি বাম্পার বা একটুখানি হ্যাঁচকা ব্রেক মারা এগুলো হচ্ছিল, না হলে যখন মন্দির থেকে আসছিলাম না, এত ভালো রাস্তা,
আর বাসটা খুব ভালো টানছিল। এখানে একটা বড় মল মতো রয়েছে, এখানে অ্যাপেলের শোরুম, এদিকে ইয়েস ব্যাংকের এটিএম, আইসিআইসিআই ব্যাংকের এটিএম। এই সোজা রাস্তাটাই স্টেশন, আর মোটামুটি 200-250 মিটার মতো বাকি। যেখানে নাবি ছিল ওখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ওই 550-600 মিটার মতো হবে। এখানে বাইক স্কুটি ভাড়া পাওয়া যায়, লেখা আছে 250 টাকা পুরো দিন। পৌঁছে গেছি বিকানের জাংশন রেলওয়ে স্টেশনের কাছে। সকালে এখান থেকেই চা খেয়েছিলাম। আর এখানে রয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আর এই হচ্ছে স্টেশন কম্পাউন্ড এই পুরোটা। এবার এখানেই কোনো একটা হোটেল খুঁজে, এখানে রয়েছে একটা, দেখি ঢুকবো। তোমাদেরকে রুমটা দেখাই, 204 নম্বর রুম। দাঁড়াও, এখানে ঢুকে এই সাইডে একটা বাথরুম রয়েছে, কোমোড, বালতি, শাওয়ার, ওপরে গিজার। এখানে আমার ব্যাগ রেখেছি, এদিকে রয়েছে একটা চেয়ার, ড্রেসিং টেবিল, এখানে বড় খাট, কিং সাইজের খাট, একটাই বালিশ দিয়েছে যেহেতু আমি সিঙ্গেল বলেছি। এসি আছে, আমি নন এসি রুম নিয়েছি, ভাড়া বলছি। আর এখানে এরকম ফুটো ফুটো রয়েছে, আর এখানে একটা টিভি আছে, ধুলো পড়ে গেছে, দেখেই মনে হচ্ছে চলে না। এখান থেকে সুবিধা হচ্ছে, এদিক থেকে দেখলে এটাই হচ্ছে বিকানের স্টেশন। বালিশের এখানটা একটা দাগ লাগা ছিল, চেঞ্জ করে দিল। এটা মোটা বালিশ আছে, ওটা পাতলা ছিল। এই রুমটা আমার লেগেছে 500 টাকা পার ডে, নন এসি, মানে এটা 24 ঘন্টার চেক আউট। মানে আমি আজ সকালে ঢুকলাম 9টা 20, কালকে সকাল 9টা 20 অবধি 500 টাকা। এটা প্রথমে 600 টাকা বলেছিল, 500 করেছে। যারা সোলো আসছে বা বন্ধুদের নিয়ে আসছে বা যারা কম বাজেটে থাকতে চাও তাদের জন্য কিন্তু এই হোটেলটা খুব ভালো। আর একদম স্টেশনের উল্টো দিকে বলে লোকেশন ওয়াইজ খুব ভালো। কিন্তু যাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু বেশি দরকার, একটুখানি দেখতে সুন্দর হবে, ফ্যান্সি হবে, তাদের জন্য কিন্তু এটা নয়। এই হোটেলেরই একটা রুম আছে এর পাশের রুমটাই, ওটা এসি বলেছিল 1000, আর তারপর দরদাম করে 800 টাকায় নেবেছিল। তোমরা যদি আগে থেকে বুক করতে চাও তাহলে অতি অবশ্যই রুমের ছবি দেখে তারপরে বুক করবে। কারণ এখানে না একটা জিনিস যেটা এখানকার লোকেরা বললো, এখানে মোটামুটি সবাই গুটখা খায়। এবার রুমের মধ্যে, বেসিনের মধ্যে বা রুমের কোণে কোথাও একটা ফেলে দিল, সেগুলো ছোপ দাগ পড়ে যায়। হতে পারে রুমটা খুব ভালো, হোটেলটা ঝাঁচকচকে, কিন্তু এরকম একটা দাগ থেকে গেলে তখন খারাপ লাগবে। সেজন্য অতি অবশ্যই ভালো করে যে রুমটা বুক করবে সেই রুমটার ছবি দেখে নেবে। আর যদি তোমরা এখানে এসে বুক করতে চাও, হোটেল প্রচুর আছে, অসুবিধা আমার মনে হয় না হবে বলে। ইনফ্যাক্ট সিজনে এই যে রুমটা আমি এখন 500 টাকায় নিয়েছি, সেটা 1000 টাকা প্লাস হয়ে যায়। তবে হ্যাঁ, তখন বলছে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন বেশি হয়, কারণ এটা একটা কমপ্লেক্স টাইপের। এখানে নিচে খাবারের দোকানপত্র রয়েছে, এছাড়া আরও কিছু দোকান রয়েছে বলছিল। তো অনেক মানুষ যাতায়াত করে, একটু ধুলো বালি এগুলো একটু হয়ে যায়। আর তাছাড়া এখানে দেখলাম পাশে একটা ব্যালকনি আছে বিশাল বড়, ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলেও ধুলোবালি হচ্ছে। এছাড়া বিকানেরে কিন্তু রিটায়ারিং রুমের ব্যবস্থাও রয়েছে, কিন্তু আমি যখন বুক করতে গেছিলাম সিঙ্গেল রুম বা ডবল রুম কোনোটাই পাইনি। ডরমিটারি ছিল 200 টাকা করে, যেটা টিকিট থাকলে অনলাইনে বুক করলে 190 টাকা করে হয়। ওটা হচ্ছে 24 ঘন্টার জন্য। এবার যেহেতু আমার সঙ্গে ল্যাপটপ বা সব কিছু থাকে, আমি সেজন্য ডরমিটারিটাকে একটু অ্যাভয়েড করে চলি, বিশেষ করে স্টেশনেরটা তো আরও বেশি করে। দেখা যাক এবার পুরো ট্রিপে এরকম যদি একটুখানি বাজেটের মধ্যে হয়ে যায় ভালো, না হলে কিছু কিছু জায়গায় সিলেক্ট করা আছে হোস্টেল টাইপের, সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো। আমি হোটেলের নিচেই একটা দোকানে এলাম, আলুর পরোটা নিয়েছি, 2 পিস আলুর পরোটা, দই আর আচার। এটা প্যাকেজ 80 টাকা। ভালো কথা। এই সোজা হচ্ছে স্টেশন, আর এখানে এই কৃষ্ণা হোটেলের এদিক থেকেও একটা এন্ট্রান্স আছে আর মেন রোড থেকেও আছে। তার পাশে রয়েছে হোটেল বৃন্দাবন রেসিডেন্সি, এটা শিবশক্তি মল, বিশাল মেগা মার্ট আছে। আর এখানেই সামনে একটা বাইক রেন্টালের জায়গা রয়েছে, এখান থেকে চাইলে তোমরা বাইক ভাড়া করতে পারো। 8টা থেকে 9টা অবধি 250 টাকা। এখন বাজে 4:54। আমি জাস্ট হোটেল থেকে বেরিয়ে পাশে রাস্তা ধরে সোজা হেঁটে এলাম। এখন এখানে 3টে স্পট দেখতে যাব। প্রথমে হচ্ছে রামপুরিয়া হাভেলি, তারপরে এখানে আছে লক্ষ্মীনাথজির মন্দির, আর একটা জৈন মন্দির আছে, সেটাও দেখব। আর তার আগেই এখানে একটা গলি আছে যেখানে চা কচুরি নাকি খুব ভালো পাওয়া যায়, যদি দোকান খোলা থাকে ওখান থেকে চা কচুরি খাবো। আর হোটেলের কথা যদি বলি, হোটেলটা তোমাদেরকে তো খারাপ ভালো সবই বলেছি,
যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে জানলা থেকে সারাক্ষণ জাতীয় পতাকা দেখছি, স্টেশনে উঠছে। আর বেশ কিছু পাখি যেমন পায়রা আর একটা টিয়া পাখির মতো পাখিরা বারবার ধরে এসে জানলার সামনে বসে থাকছে। এটা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকের রাস্তা। এখানেও দেখো অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে এখানেও থাকতে পারো, দাম তুলনামূলক একটু হলেও কম হবে। আমাদের যে প্রথম গন্তব্য চায়পট্টি, সেটা হচ্ছে এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.9 কিলোমিটার হেঁটেই যাব। আর ওখান থেকে মন্দির মোটামুটি ওই 300-400 মিটার হবে। ওখান থেকে আবার পাশেই হচ্ছে জৈন মন্দির, ওখান থেকে কিছুটা ব্যাক করে এসে রামপুরিয়া হাভেলি। টোটাল আপ অ্যান্ড ডাউন আমার হিসাবে 5 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। সেই জন্যই ভাবলাম হাঁটাও হবে, টাকাও বাঁচবে। আর ওয়েদার যদি বলি, যখন রোদ লাগছে তখন গরম, আদারওয়াইজ কিন্তু খুব একটা গরম লাগছে না, হালকা একটা ঠান্ডা হাওয়া আছে। ইনফ্যাক্ট রুমটাও নন এসি নিয়ে কিন্তু অসুবিধা হয়নি। আমার এরকম কোনো একটা জায়গায় গিয়ে গলিতে ঘুরতে দারুণ লাগে। একদম ভেতরের গলি, এটা কোনো মেন রাস্তা না, তবে অসুবিধা কিছু নেই, গুগল ম্যাপে মার্কিং ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হবে না। এই বাড়িটা তো মডার্ন লাগছে, কিন্তু এই বাড়িটা দেখো পুরনো দিনকার স্টাইলে, দারুণ সুন্দর লাগছে। এখানে বাড়ির জানলা দরজাগুলো কিন্তু সেই পুরনো দিনকার স্টাইলের, বেশ ভালো। তবে একটা জিনিস যেটা নোটিস করছি, এখানে অনেক বাড়িতেই এই সামনের দিকে রং করা, আর এই ডান দিকটায় মানে এই সাইডগুলোতে দেখো ইটের মতো ব্যাপার আছে, এটা প্লাস্টার করে রং করা নয়। ইনফ্যাক্ট তার পাশেরটাও দেখতে পাচ্ছ, এটাও তাই, এখানেও তাই। লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম, কর্নার প্লট হলে এই দেওয়াল রং করা হয়, না হলে পাশের বাড়ি হলে এই অংশ ঢেকে যাবে বলে অনেকেই অতিরিক্ত রঙের খরচ করে না। রাস্তায় যেতে যেতে আরও কিছু সুন্দর বাড়ি দেখতে পেলাম। এটা হচ্ছে এখানকার বড় বাজার। আমাদের ওখানে যেমন ডাল পট্টি থেকে শুরু করে বিভিন্ন রকমের গলির মধ্যে পট্টি আছে, এখানেও তাই। দেখো বিভিন্ন দোকান, এইদিকে ম্যাপে দেখাচ্ছে চায়পট্টি, দেখা যাক এখানে চা কচুরি এখন আদৌ পাই কি না। এখানে একটা দোকান খোলা পেয়েছি, যশরাজ শিবরাজ, এখানে কচুরি টচুরি আছে, একবার খেয়ে দেখি কেমন। আমাকে জিজ্ঞাসা করছিল কী দিয়ে দেবো, বললাম আপনারা যেরকম খান সেরকমই দিন। ওপরে দই দিয়ে আর চাটনি দিয়ে দিল, পেঁয়াজ কচুরি, এটার দাম হচ্ছে 20 টাকা। তবে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো। এবার নিয়ে এলাম লঙ্কার যে বড় বড় চপ হয় সেইটা, পুরো এরকম কেটে টুকরো টুকরো করে দিয়েছে, তার মধ্যে এরকম নিমকি দিয়েছে, আর ওপরে দই আর চাটনি। আগে নিমকিটাই খাই। নিমকিটা পুরোটা ভালো না, নিয়ে গেছে। লঙ্কার চপটা ভালো খেতে। আমার তো পার্সোনালি পেঁয়াজ কচুরিটা বেশি ভালো লাগলো। তবে আমাদের মেনলি কি গরম খাওয়া অভ্যেস, আর এখানে ঠান্ডা রয়েছে, লোকাল লোকও দেখলাম ঠান্ডাই খাচ্ছে, এমন না যে গরম ওকে ভেজে দিচ্ছে বা ওরা গরম নেই দেখে চলে যাচ্ছে। সেই জন্য বলতে পারো যে ওই আলুর চপ যেটা, সেটা ঠান্ডা, তার উপরে ওই দই আর ওই চাটনি দিয়ে এটা অন্যরকম টেস্ট লাগছিলো। প্রথমে যখন তোমাদেরকে বললাম ভালো খেতে, তখন খুব একটা বেশি ওই দই বা চাটনি লাগেনি, সেই জন্য অতটা বুঝতে পারিনি। সে যাই হোক, খাবারের টেস্ট ভালো। এখানে অনেক রকমের মিষ্টিও পাওয়া যায়। এখানে ওনারা বলছিলেন ঘিয়ের আইটেম এখানে খুব ভালো করে। এখানে লোকের সাথে যখন কথা বলতে যাবে তারা কথা বলবে, এটা ভালো জিনিস, আমিও কথা বলতে ভালোবাসি। কিন্তু এখানে গুটখা পান মশলা এগুলো বেশি চলে। এবার তাতে কি হয়, মুখ ভর্তি থাকে, কথা বলছে, এবার আমার খালি মনে হচ্ছে যে খাবারের মধ্যে না পড়ে, আমার হাতে মুখে এসে থুতু না ছিটকায়, ওটা আমার বিরক্ত লাগে। এটাই একটা খারাপ জিনিস এখনো পর্যন্ত মনে হলো। এদিকে রয়েছে নগর শেঠ লক্ষ্মীনাথজির মন্দির, এইখানটা দেখতে পাবে, আর এদিকে হচ্ছে জৈন মন্দির, আর এদিকে ঘোরালে এখানে হচ্ছে বিশ্বকর্মা মন্দির। ভগবান বিষ্ণুর অন্যতম অবতার হলেন লক্ষ্মীনাথজি। ইনি এই বিকানেরের রক্ষাকর্তা। 1488 সালে এখানে রাও বিকাশজি, যিনি এই বিকানেরে প্রতিষ্ঠা করেন, তিনি প্রথমে এখানে ফাউন্ডেশন স্টোন বসান। পরবর্তীকালে 1506 থেকে 1526 সালের মধ্যে রাও লুংকারেনজি এই মন্দির নির্মাণ করেন। এটি বিকানের অঞ্চলের
সবথেকে পুরাতন ও সবচেয়ে পূজনীয় মন্দিরগুলোর মধ্যে একটি, যা উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনাথ এবং তার সহধর্মিণী লক্ষ্মী দেবীকে। মন্দির তৈরিতে প্রধানত রেড স্যান্ডস্টোন ও মার্বেলের ব্যবহার করা হয়েছে। মন্দিরের ভেতরে দেওয়ালে চিত্রকলা ও জটিল খোদাইয়ের কাজ চোখে পড়ে। প্রতি বছর দেওয়ালি, জন্মাষ্টমী, নির্জলা একাদশী, রামনবমী ও গীতা জয়ন্তীর মতো উৎসবগুলোতে এই মন্দিরে বিশাল উৎসব ও পুজো অনুষ্ঠিত হয়, যেখানে দেশ বিদেশ থেকে বহু ভক্ত অংশগ্রহণ করতে আসেন। বিকানেরের রাজা শ্রী লক্ষ্মীনাথজিকে রাজ্যের রাজা বলে মনে করতেন এবং নিজেরাই তার দাস হিসাবে নিজেদেরকে বিবেচিত করতেন। এখানে মন্দিরের ভেতরে তো ছবি তোলা যাবেই না, মন্দিরের বাইরে দাঁড়িয়েও ছবি তোলা যাবে না, ছবি ভিডিও সব। আমি তো জাস্ট ঢোকবার সময় বাইরেটাই ভিডিও করছিলাম, আমি ভেতরে গিয়ে জিজ্ঞাসাই করতাম অ্যালাউ কিনা। সে একজন এমনভাবে খিঁচে উঠলো, সে কি বলছে লোকাল ভাষায়। তারপরে কোনো মতে বুঝতে পারলাম যে মোজা পরেও যাওয়া যাবে না। তারপর মোজা খুললাম, তারপরেও দেখি কিছু একটা বলছে। লাস্টে পাশ থেকে একজন বললো যে বেল্ট খোলার কথা বলছে। বললাম বেল্ট নেই তো আমি কী খুলবো? বলছে দেখাও। উনি কিন্তু মানে মন্দিরের কেউ নন, উনি এখানে মানে আর কি নমস্কার করতে এসেছিলেন। এখানে অনেকেই আছে সন্ধ্যেবেলা করে নমস্কার করতে আসে। লোকজন দেখলাম একটুখানি রাগা রাগা রয়েছে, কেন জানি না। আর এই পেছন দিক থেকে সুন্দর সানসেট হচ্ছে। আর এখনও বাকি হচ্ছে আমার রামপুরিয়া হাভেলি আর জৈন মন্দির। তারপর গেলাম শেঠ ভান্ডাসার জৈন মন্দির। এটি বিকানেরের একটি প্রাচীন মন্দির, যা নির্মিত হয় 15 শতকে। এটি মূলত জৈন সম্প্রদায়ের উপাসনা স্থল হলেও এই মন্দিরের স্থাপত্যশৈলী, সূক্ষ্ম নকশা, মার্বেল খোদাই এবং সোনালী অলঙ্করণ প্রত্যেক দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের দেওয়াল ও ছাদে চমৎকার চিত্রকলা ও কারুকার্য রয়েছে, যা বিকানেরের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির নিদর্শন বহন করে। আমি জাস্ট শেঠ ভান্ডাসা জৈন মন্দির দর্শন করে বেরোলাম। ওখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, ফটো তোলা যাবে। আর বললেন তাড়াতাড়ি করে নাও, কারণ আজকে গ্রহণ আছে, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। আমি বেরোলাম 6টা 10, এখন বাজে 6টা 17, আর মন্দির এতক্ষণে বন্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, লক্ষ্মীনাথজির মন্দির অনলাইনে দেখাচ্ছে 6টার সময় বন্ধ হয়ে যায়। আমি যখন গেছি তখন কিন্তু আরতি হচ্ছিল। চলো এবার যাবো আমরা রামপুরিয়া হাভেলি। বিকানের শহরের অন্যতম ঐতিহাসিক ও পপুলার দর্শনীয় স্থান রামপুরিয়া হাভেলি, যা 15 শতকে বিখ্যাত ব্যবসায়ী রামপুরিয়া পরিবার দ্বারা নির্মাণ করা হয়েছিল। রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি এবং অসাধারণ কারুকার্য, সুন্দর ঝরকা এখানে দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি হাভেলি ভানওয়ার নিবাস, বর্তমানে হোটেল হিসাবে পর্যটকদের জন্য উন্মুক্ত। রামপুরিয়া হাভেলি থেকে কিছুটা হাঁটলেই পড়বে জগন্নাথ মন্দির। মন্দিরটি বেশ শান্ত, তবে আজ গ্রহণ থাকায় বিগ্রহ ঢেকে রাখা হয়েছে। সব শেষে কিছুটা পায়ে হেঁটে পৌঁছলাম বিকানের শহরের সবথেকে জমজমাট জায়গা কোট মোড়ে। স্টেশন থেকে মাত্র 2 মিনিট দূরে এই চত্বরেও অনেক বাজেট হোটেল রয়েছে। আর এখানেই পাবে বিখ্যাত লালজির দোকান। চাইলে খেয়ে দেখতে পারো ভুজিয়া, স্ন্যাক্স, মিষ্টি অথবা বেকারি আইটেম। আমি এখান থেকেই রাতে রসমালাই আর কেশর সন্দেশ খেয়েছিলাম, টেস্ট দুর্দান্ত। গুড মর্নিং, আজ 8ই সেপ্টেম্বর, আমার বিকানের ট্যুরের সেকেন্ড ডে। এখন সময় 10টা 18। আমি জাস্ট এই হোটেল থেকে বেরোলাম। প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে বাকি যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো, যেমন জুনাগড় ফোর্ট, লালগড় প্যালেস আর ক্যামেল রিসার্চ সেন্টার। এবার তোমরা হয়তো ভাবতে পারো আমি এত দেরি করে বেরোলাম কেন। তার কারণ হচ্ছে জুনাগড় ফোর্টের যে মিউজিয়াম সেকশন সেটা খোলে সম্ভবত 10টার পরে। মিউজিয়াম বা ফোর্ট যে কোনো একটা হবে, 10টার পরে খোলে। আর লালগড় প্যালেসও তাই। আর ক্যামেল রিসার্চ সেন্টার যেটা আছে সেটা দুপুর 2টোর পরে খোলে, সেই জন্য একটু দেরি করে বেরোলাম। যাই হোক, আমি এখানে
একটা হোটেলের নাম অনেক ভিডিওতে দেখেছিলাম, ছোটু মোটু যোশী। ওখানে গিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ওখানে হচ্ছে স্টেশন, আর তার ঠিক উল্টো দিকেই এই বিল্ডিংটাতে আমি রয়েছি, কৃষ্ণা হোটেল বা সিটি সেন্টার হোটেল। আর এখানে এই জায়গাটায় ডরমিটারি পাওয়া যায়, লেখা আছে 350 টাকায় এসি ডরমিটারি উইথ গরম পানি। তোমরা চাইলে এখানে থাকতে পারো। আর এখানেও অনেকগুলো হোটেল রয়েছে, খাবার দোকানও রয়েছে। এই রাস্তায় তোমরা অনেকগুলো হোটেল পেয়ে যাবে, চাইলে থাকতে পারো। সামনে লালজি হোটেল আছে, লালজির একটা রেস্টুরেন্ট মতো রয়েছে, ওখানে কালকে খেয়েছিলাম আমি। এইখানে শ্রী মোহনা ধর্মশালা রয়েছে, আমি জানি না থাকা যায় কি না, তোমরা খোঁজ নিতে পারো। ধর্মশালা হলে তো অনেক কম টাকায় হয়ে যাবে। আর এখানে অনেক হোটেলও রয়েছে, বিকানের হোটেল, লক্ষ্মী হোটেল, মহাদেব হোটেল, এখানে তোমরা খাবার খেতে পারো। আর এখানে রয়েছে হোটেল আম্বেরওয়ালা, এই জায়গাটা রেস্টুরেন্ট কাম হোটেল। আর তারই উল্টো দিকে এখানে রয়েছে ছোটু মোটু যোশী। এখানে 1 প্লেট পুরি সবজি অর্ডার দিলাম, আর তার সাথে রসমালাই। টোটাল বিল 174 টাকা। পুরি দেখলাম 16 টাকা করে পিস, আর সবজি আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়। আর কচুরি নিলে বা সামোসা নিলে তাহলে হচ্ছে 25 টাকা করে, আর রসমালাই হচ্ছে 50 টাকা। এবার চলো, খাবার এসে গেছে। এদিকে দুখানা পুরি, আরও দুটো আসবে। এখানে আলুর সবজি, এটা আলাদা করে টাকা দিয়ে কিনতে হয়। আর রসমালাই, এটা টেস্টটা খুব ভালো। আমি 1 চামচ একটুখানি খেলাম, তবে আমাদের মতো অতটা গাঢ় নয়, পাতলা। টেস্ট করে দেখি কেমন খেতে। ভালো, এক্সেপশনাল কিছু না। তবে যেটা এখানে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে জলটা দিয়েছে ঠান্ডা জল। খাবারের যদি রিভিউ বলি, নো ডাউট খাবারের কোয়ালিটি আছে, বা জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক। কিন্তু সমস্যা হচ্ছে দাম। এই একটা পুরি 16 টাকা করে, আলু সবজিটা হচ্ছে 60 টাকা, আর রসমালাইটা হচ্ছে 50 টাকা। আলু সবজিটা ঠিকঠাক, কিন্তু 60 টাকার মতো না কোয়ান্টিটি না টেস্ট। আর পুরিগুলো 16 টাকা, মানে সব মিলিয়ে 174 টাকা চলে গেল। আমি যদি আগে জানতাম তাহলে আমি বাইরে এখানে কিছু দোকানে ওই চিড়ে বিক্রি হচ্ছে, যেটা রাজস্থান মধ্যপ্রদেশে মানে লোকাল ব্রেকফাস্ট বলতে পারো, সেটা খেতাম। যদি অন্য জায়গায় খাওয়া যাবে, আর এটা একটা পপুলার জায়গা বলে সে একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল। যাই হোক, এখান থেকে 1.6 কিলোমিটার হাঁটা শুরু করি জুনাগড় ফোর্টের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে তোমাদেরকে জুনাগড় ফোর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। তারপরে যাব আমরা লালগড় প্যালেসে। এখানে আমি একটা অটোতে জিজ্ঞাসা করলাম সাইট সিনের খরচ কত, বলছে 1500 টাকা। এই স্ক্রিনে যতগুলো জায়গা দেখতে পাচ্ছ সবকটা মিলিয়ে। এবার আমি বললাম আমার তো রামপুরিয়া হাভেলি, লক্ষ্মীনাথজি মন্দির, জৈন মন্দির আর কর্ণী মাতা মন্দির ঘোরা হয়ে গেছে। তখন বললো তাহলে 800 টাকা দেবে। বললাম যে এত দূরে কর্ণী মাতা মন্দির, সেই ডিস্টেন্সটাকেও যদি ধরি তাহলে তো এত হয় না, কারণ এগুলো তো সব কাছাকাছি। জুনাগড় ফোর্ট মোটামুটি 1.5-2 কিলোমিটার, লালগড় প্যালেস সেখান থেকে আরও মোটামুটি ধরে নাও 2 কিলোমিটার। তারপরে এখান থেকে ক্যামেল রিসার্চ মোটামুটি ওই 8-9 কিলোমিটার মতো হবে। বলছে ডিস্টেন্সে তো টাকা নিচ্ছি না, টাকা তো নিচ্ছি টাইমের। তুমি জুনাগড় ফোর্টে যাবে 1.5-2 ঘন্টা কাটাবে, লালগড় প্যালেসে যাবে মোটামুটি 1 ঘন্টা কাটাবে, তারপরে ক্যামেল রিসার্চ সেন্টারে যাবে ওখানে গিয়ে 1 ঘন্টা কাটাবে, তার জন্য টাকা। এবার আমি তখন জিজ্ঞাসা করলাম তাহলে যদি আমি ক্যামেল রিসার্চ সেন্টার যাই আর ওখানে একটা মহাদেবের মন্দির রয়েছে লালেশ্বর মহাদেব, ওটা যাই তাহলে কত? বললো ক্যামেল রিসার্চ সেন্টার গেলে 200 টাকা আপ অ্যান্ড ডাউন রিজার্ভ, আর যদি লালেশ্বর মহাদেবের মন্দির যাই তাহলে 350 টাকা। এবার লালেশ্বর মহাদেবের মন্দিরটা কিন্তু ওই রাস্তাতেই পড়ে, মানে তার জন্য আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই, শুধু ওখানে অপেক্ষা করবে বলে 150 টাকা বেশি। আমাকে যা বললো তুমি সিঙ্গেল আছো কম করে বলছি, তবে আমার কথা শুনে যা মনে হলো হয়তো 100 টাকা কম করলেও করতে পারে, কিন্তু তার বেশি হওয়া সম্ভব না। যদি আমি দরদাম অত ভালো পারি না, তোমরা যখন আসবে ভালো করে দরদাম করে তারপরে অটো রিজার্ভ করো। আর গাড়ি হলে মোটামুটি 2500 টাকা, এই সব কটা জায়গা মিলিয়ে। রাজস্থানের এই বিকানের কিন্তু বিখ্যাত তার ভুজিয়ার জন্য, তোমরা চাইলে এরম জায়গা থেকে কিনতে পারো। এই জাস্ট 10-12 মিনিট হাঁটলাম, এটা হচ্ছে জুনাগড় ফোর্ট। সামনে থেকে গিয়ে বাঁদিকে এন্ট্রি আসে। মোটামুটি 1.2 কিলোমিটার আসার পরই এরকম জুনাগড় ফোর্টের দৃশ্য দেখতে পাচ্ছি। বাইরেটা আছি, এই সামনে গিয়ে এখানে কোনো একটা জায়গা থেকে এন্ট্রি হবে, দেখা যাক এখানে আবার টিকিট নিয়ে কি বলে। 16 শতকে রাজা রায় সিংহের সময় লাল বেলে পাথর ও মার্বেল দিয়ে জুনাগড় ফোর্ট তৈরি করা হয়েছিল।
তখন নাম ছিল চিন্তামণি দুর্গ, কিন্তু পরবর্তীতে যখন লালগড় প্যালেস তৈরি করা হয় এবং রাজ পরিবার ওখানে বসবাস করতে লাগেন, তখন একে জুনাগড় ফোর্ট বলা হয়। জুনাগড় শব্দের অর্থ পুরনো কেল্লা। এই দেখো বাইরে থেকেই একটা ছোট্ট মন্দির মতো দেখতে পেলাম। এখানে রয়েছে বীর জগরামজি রাজপুরোহিত। বাকি যে কোনো দুর্গের মতো এখানেও দেখো ফোর্টের চারপাশে এরকম ডিপ করে কাটা থাকে, কারণ আগেকার দিনে কি হতো, যখন কেউ বাইরে থেকে অ্যাটাক করতে যেত মেন গেট থেকে না ঢুকে সাইড থেকেও ঢুকতে পারতো, সেই জন্য এরকম কেটে তার মধ্যে জল রেখে কুমির ছাড়া থাকতো, যাতে তাদেরকে কুমির অ্যাটাক করে দিতে পারে। এটা জুনাগড় ফোর্টে ঢোকার আগেই কারণ টোল মানে হচ্ছে বড় দরজা, বিশাল বড় বড় দরজা থাকে। এই যে এখানে কাটা রয়েছে এগুলো যাতে হাতি অ্যাটাক করতে না পারে তার জন্য। এদিকে মেন গেট যেখান থেকে ঢুকলাম কারণ প্রোল, আর এখানে ঘুরে এদিকে রয়েছে দৌলত প্রোল। এই যে বাঁকাভাবে রয়েছে তার কারণটা হলো হাতি বা অন্য কেউ এসে যাতে ডিরেক্ট অ্যাটাক করতে না পারে, সোজাসুজি অ্যাটাক করলে তাহলে মোমেন্টামটা বেশি হবে, সেই জন্য এরকমভাবে আঁকা বাঁকা করে থাকে। এটা আগ্রা ফোর্টে গেলেও তোমরা দেখতে পাবে। এখানে 41টি সতীর হাতের রক্তরাঙা ছাপ রয়েছে, যারা তাদের স্বামীর মৃত্যুর পর সতী হয়েছিলেন। এখানে সুরক্ষার জন্য রাজস্থানের প্রায় সব দুর্গ পাহাড়ের ওপর তৈরি করা হতো, কিন্তু এই জুনাগড় ফোর্ট সমতলে নির্মাণ করা হয়েছিল। এই দৌলত প্রোল দিয়ে ঢুকলাম, উল্টো দিকেই রয়েছে ফতেহ প্রোল, মানে ফতেহ বড় দরজা। এখানেও দেখো দরজাতে এরকম কাঁটা মতো দেওয়া রয়েছে যাতে হাতিরা অ্যাটাক করতে না পারে। এইগুলো তো মনে হয় ছিল, এখন বোধহয় ভেঙে দেওয়া হয়েছে যাতে ইউজ করতে অসুবিধা না হয়। দুর্গে প্রবেশের জন্য 7খানা প্রধান ফটক রয়েছে। এই ফতেহ প্রোল দিয়ে ঢোকার পরে এখানে রয়েছে রতন প্রোল, আর এদিকে রয়েছে সুরাজ প্রোল, এটাই মনে হয় লাস্ট। দুর্গের চারপাশে প্রায় 986 মিটার লম্বা প্রাচীর এবং 37টি বুরুজ রয়েছে। বলা হয় একাধিকবার আক্রমণ হলেও এই দুর্গ কখনো পুরোপুরি দখল করা যায়নি। এই দুর্গে প্রতিটি রাজার নিজস্ব কক্ষ তৈরি করে থাকতেন, পূর্ববর্তী রাজাদের কক্ষে তারা থাকতেন না। আমি এই দিকের গেটটা দিয়ে এলাম, এটা হচ্ছে সুরাজ প্রোল, আর এইদিকে হচ্ছে পার্কিং, আর এখানে জুম করে তোমাদের যদি দেখাই এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। এদিক দিয়ে ডোমেস্টিক ট্যুরিস্টদের জন্য আর এদিক দিয়ে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট। এবার তোমাদেরকে এখানকার এন্ট্রি টিকিট বলে দিই। ফরেন ভিজিটারদের জন্য হচ্ছে 600 টাকা, 400 + 200, মানে ফোর্ট 400, মিউজিয়াম 200। আর ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 100 + 50, 150 টাকা। কনসেশন বাচ্চা যদি থাকে 12 বছরের নিচে তাহলে হচ্ছে 70 টাকা। আর ভিডিওগ্রাফির জন্য 200 টাকা হচ্ছে ফোর্টের ভিডিওগ্রাফি চার্জ, আর মিউজিয়ামের হচ্ছে 100 টাকা। তাহলে টোটাল আমার পড়লো এখানে 450 টাকা। আর এখানে একটা ভালো জিনিস হচ্ছে এর মধ্যে কিন্তু গাইড ইনক্লুডেড, ওটা বেছে বেছে করে পাঠায়। এই জুনাগড় ফোর্টের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা, আর লাস্ট টিকিট ইস্যু হবে বা এন্ট্রি হবে 4:30 অবধি। এইখানটা টিকিট কাউন্টার, আর এই সাইডটা দিয়ে ঢুকলাম, এরম সুন্দর করে বসার জায়গা করা রয়েছে এখানে। আমি চিন্তা করছিলাম যে সেলফি স্টিক ইউজ করা যাবে কিনা, মাইক ইউজ করা যাবে কিনা। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো আপনি টিকিট কেটেছেন, এবার যা ইচ্ছে করে বেড়ান, কোনো অসুবিধে নেই। আপনার থেকে টিকিট চাইবে, শুধু তখন আপনি টিকিটটা দেখিয়ে দেবেন, তাহলেই হবে। তোমরা যদি এখানে আসো তাহলে এমনও হতে পারে, যেমন আমার সাথেই হয়েছে, জাস্ট একটা ব্যাচ গেছে গাইড নিয়ে, আবার বললো 15 মিনিট মতো বসো, যদি এনাফ লোক হয়ে যায় আবার গাইড তোমাদেরকে নিয়ে যাবে। এখানে সিস্টেমটা খুব ভালো, মানে আমার দারুণ লেগেছে। তারপর পাখার তলায় বসে রয়েছি, আরও ভালো লাগছে। তবে একটাই আমি ভুল করে ফেলেছি, মোবাইলটা চার্জে দিচ্ছিলাম, চার্জারের তারটা আনতে ভুলে গেছি, আমি পাওয়ার ব্যাঙ্ক নিয়ে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর তার উল্টো দিকে এই দিক দিয়ে ফোর্টের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দেখো একটুখানি স্লোপ করা রয়েছে। মেনলি তার কারণ হচ্ছে যদি এখান থেকে কখনো কেউ অ্যাটাক করে তাহলে ওপর থেকে পাথর, গরম তেল এগুলো ঢেলে দিলে তাহলে ওদের মানে যে গতি সেটা কমে যাবে। দ্বিতীয়ত আর্কিটেকচার দেখো, এখানে এরকম জয়েন্টগুলোতে এরকম কাটা রয়েছে যাতে জল না দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যায়। এই প্রত্যেক কটাতে দেখো এরকম সেম।
এই প্লেনটা অরিজিনাল, এটা ওয়ার্ল্ড ওয়ার 1-এ এই প্লেনটা ইউজ হয়েছিল, পরে এটাকে গিফট করা হয়, ডিসমেন্টেল করে এখানে নিয়ে এসে এখানে শোকেস করা হয়েছে। বন্দুকগুলো দেখো শুধু কত বড় বড়, বাপরে। এটা হচ্ছে এলিফ্যান্ট হাওড়া, মানে হাতির পিঠে বসবার জন্য, রাজা রানী দুজনের জন্য। এখানে রাজাদের পুরনো সব ড্রেস রাখা রয়েছে। এই যে ডাইনিং টেবিলটা বলছে, এটা 1930 সালের ডাইনিং টেবিল। এটা রাজার অফিসে যে জিনিসগুলো ইউজ হতো সব এগুলো শোকেস করা রয়েছে। এই দেখো কি সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এখানে। এ দেখো এদিকে রয়েছে, এখানে এখানে এগুলো রেড স্যান্ডস্টোনের তৈরি। আর এই যে বর্ডারের কাজগুলো আছে এগুলো হচ্ছে মাকরানা মার্বেল দিয়ে। আর এই যে পুরো হাইট, এটা হচ্ছে 40 ফুট। দারুণ সুন্দর ডিজাইন দেখো। এইটা ছিল হচ্ছে রাজার দেওয়ানে আম, এখানে আম জনতার কথা শোনা হতো। এখানে রয়েছে বন্দুকের ডিসপ্লে, বিভিন্ন বন্দুক, কত বড় বড় বন্দুক দেখো, আমার থেকে হাইটে বড়। বন্দুকটা এখান থেকে শুরু হচ্ছে, যাচ্ছি যাচ্ছি, এখানে শেষ। 12 ফুট লম্বা বন্দুক, এটা দুজন লাগতো চালাতে, একজন চালাতো, একজনের কাঁধে রেখে চালানো হতো। এদিকে হচ্ছে বেলজিয়াম গ্লাস, গান পাউডার রাখবার জন্য। এটা সেলিউটিংয়ের জন্য হাতির পিঠে রেখে এই এত বড় বন্দুকটা চালানো হতো আওয়াজ হওয়ার জন্য। আর এই দিকে একটা রয়েছে, এই যে বন্দুকটা দেখছো অলমোস্ট আমার হাইটের, এইটা উটের পিঠে রেখে চালানো হতো। বলছেন পুরো রাজস্থানের সবথেকে বেশি তরোয়ালের কালেকশন এখানে রয়েছে জুনাগড় ফোর্টে। এই ওপরে যে গোল্ডেন কাজগুলো রয়েছে এগুলো সব পেতলের ব্রাশ, এগুলো 150 বছরের পুরনো কাজ। পুরো ওপরে ফল সিলিং লাগানো কাঠের, দেখো কি সুন্দর ডিজাইন দেখো শুধু। এখানে দেখো প্রত্যেকটা দরজার মুখোমুখি দরজা করা রয়েছে, যাতে ক্রস ভেন্টিলেশনে গরম হাওয়া বেরিয়ে যেতে পারে। আর এই যে দরজাগুলো রয়েছে এগুলোকে নতুন রং করা হয়েছে। আর বাকি কিন্তু কোনো কিছুতে কোনো রকমের কাজ করা হয়নি। টাইলস সম্ভবত 1947 সালে চেঞ্জ হয়েছিল। এখানে রাজা রানী বলছে গেম খেলতো, এই ফকিররা এইগুলোর ওপরে সব খেলা দেখাতো। ভাবো শুধু, এগুলো পেরেক। এদিকে হচ্ছে গজমন্দার, এখানে যাচ্ছি, এখানে সম্ভবত রাজার বেডরুম ছিল। কি সুন্দর কাজ দেখো শুধু। এই বিছানায় রাজা শুতেন, কত নিচু দেখো, যাতে নিচে কেউ লুকিয়ে থাকতে না পারে, মেনলি তার জন্যই এরকম ধরনের নিচু খাট তৈরি করা হতো। আর ছোট তার কারণ যদি কেউ অ্যাটাক করে তাহলে পা বেরিয়ে থাকবে, দাঁড়িয়ে পড়তে পারবে, বা পাশ ফিরলে পড়ে লাগবেও না, অথচ সে অ্যাটাক থেকে নিজে বাঁচতে পারবে। এখানে শ্রীকৃষ্ণের জন্য একটা দোলনা বানানো আছে, যেটা জন্মাষ্টমীতে ব্যবহার করা হতো। এখান থেকে গার্ডেনটা দেখো, দারুণ সুন্দর লাগছে। দেখো এখানে যে কাজগুলো রয়েছে এই ওপরে জুম করে দেখালে, এই যত গোল্ডেন কাজ এগুলো সব সোনার গুঁড়োকে রঙের মধ্যে মিশিয়ে করা। আর এখানে যে সিংহাসন রয়েছে সেটা পুরোপুরি রূপোর। এখানে বসে রাজা প্রজাদের কথা শুনতেন। আর এটা হচ্ছে করান মহল। এইখানের একটা মানে প্রথা হচ্ছে, প্রত্যেকটা রাজার নিজের নিজের আলাদা আলাদা করে মহল তৈরি করতো। এটা হচ্ছে কাঠের পাখা, এখান থেকে হাওয়া করবার জন্য। এই ওপরে পুরো কাজগুলো হচ্ছে সোনার, মানে সোনার ডাস্টের সাথে রং মিশিয়ে করা আর কি। জুম করে দেখালে বুঝতে পারবে কত নিপুণ কাজ। দেখো 400 বছর পুরনো কাজ, কত ভালো রয়েছে এখনো। এটা 280 সালের পুরনো খড়ম, এটা পুজো করা হতো। এটা হাতির দাঁতের তৈরি। এ দেখো লেখা আছে আইভরি সাবত অফ মহারাজা গজ সিং জি।
আর এখানে যে 3টে আর্টিফ্যাক্ট রয়েছে এগুলো সব 600 বছরের পুরনো। এটা একটা ড্রাম অফ রাও চুন্দাজি, দেখো লেখা রয়েছে। আর এদিকে হচ্ছে অ্যানসিয়েন্ট কলড্রন, এটার মানেটা আমি কি জানি না। এদিকেও তাই আর এদিকেও তাই। এই দেখো 27 কিলোর তরোয়াল, বাপরে। সোর্ড অফ পদম সিংজি, এখানে রয়েছে মহারাজ রাই সিংজির এখানে হাঁটার যে ছড়ি আর তার সঙ্গে তরোয়াল। এইটা হচ্ছে অনুপ মেহেল। এখানে যত গোল্ডেন কালারের কাজ দেখছো সব কিন্তু রঙের মধ্যে সোনার গুঁড়ো মিশিয়ে করা, দারুণ লাগছে, পুরো মনে হচ্ছে পুরো সোনার তৈরি। এবার হচ্ছে বাদল মহল। এখানে বৃষ্টি কম হতো বলে এই বাদল মহলটা করা হয়েছে, যেখানে এই যে নীল রঙগুলো করা সাদা সাদা মতো, ওগুলো হচ্ছে সব মেঘের মানে রেপ্লিকা বা প্রতিকৃতি বলতে পারো, ওগুলো বোঝানোর জন্য। আর এই ওপরে এখানে জলের ফোয়ারা সিস্টেম করা আছে, যেখান থেকে জল পড়তো। জুম করে দেখালে দেখো এই যে দানা দানাগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে জল পড়তো। আর এই জলের ফোর্সটা কন্ট্রোল করবার জন্য এখানে একটা এরকম নব ছিল, এই নব দিয়ে কন্ট্রোল করা যেত। এই যে জায়গাটা, এখানে মহারাজ হোলি খেলতেন, এই জায়গায় বসতেন। আর এখানে চারিদিকে জলগুলো আছে, সেই জলে রং মেশানো হতো, পুরো মাকড়ানা মার্বেল দিয়ে তৈরি। আর এই যে ওপরের জায়গাগুলো দেখছো, এখানে জানলা মতো করা রয়েছে, এখানে রানীরা থাকতেন, ওপর থেকে ওনারা দেখতেন। যেহেতু ওনারা ডাইরেক্ট আসতে পারবেন না, কারণ তখন ওই পর্দা প্রথা ছিল বলে, সেজন্য ওনারা ওপর থেকে দেখতেন। কি সুন্দর লাগছে জায়গাটা, দেখো। এবার আমরা যাব প্রাচীনা মিউজিয়াম, বা বাংলায় বললে আমার মনে হয় প্রাচীন মিউজিয়াম হবে। আমরা এন্ট্রি করেছিলাম এই সাইডটা দিয়ে, এই জায়গাটা দিয়ে, আর এক্সিট করলাম এই সাইডটা দিয়ে। প্রাচীন মিউজিয়ামের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি ডেলি খোলা। এখানে রয়েছে এক্সিবিশন কাম গ্যালারি আর একটা ক্যাফে। আমি জাস্ট ফোর্ট আর মিউজিয়াম দেখে বাইরে এখানে একটা জায়গায় এসে বসলাম। আর তোমাদেরকে কয়েকটা কথা বলে দিই, তোমরা এখানে জায়গায় জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার পাবে, ঠান্ডা কনকনে একদম, কোনো চাপ নেই। একটা না দুটো জায়গায় টয়লেটের মানে ব্যবস্থা আছে দেখলাম। এছাড়া ফটোগ্রাফি যদি মোবাইল থেকে করো তাহলে কোনো টাকা লাগবে না, ভিডিওগ্রাফির জন্য টাকা লাগবে। আর অনেকে এমন আছে যারা ফটো মানে মোবাইলে ফটো তুলবো বলে ঢুকছে, কিন্তু ভিডিও করা শুরু করছে। জায়গায় জায়গায় গার্ড রয়েছে, তারা কিন্তু ধরছে আর তারা টিকিট কাটার জন্য ফোর্স করছে। আমাকেও 2-3 জায়গায় জিজ্ঞাসা করলো, আমি টিকিট দেখালাম, বললো ঠিক আছে আপনি টিকিট কেটেছেন, অসুবিধা নেই। অনেক এরকম লুকিয়ে ছুড়িয়ে করে তাদের জন্য। তবে আমার পার্সোনালি মনে হয় যারা ইতিহাস ভালোবাসে বা পুরনো গল্প বা কাহিনী বা সেই দিনকার বা সেই সময়কার জিনিস দেখতে পছন্দ করেন, তাদের এখানে আসা উচিত আর তাদের সময় নিয়ে আসা উচিত। এই যারা মোটামুটি একদিনে বিকানের ট্যুর করে নেয়, যারা ভালো করে দেখতে চাইবে তারা কিন্তু করতে পারবে না, কারণ এইখানেই মোটামুটি যদি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা। আমাদের সামনেই একজন বাঙালি লোক ছিলেন, তারা 10টায় ঢুকেছে, এখন বাজে 12টা 40, বেরোচ্ছেন সব কিছু জিজ্ঞাসা করে করে ঘুরে ঘুরে। তাও ওনারা কিন্তু সেভাবে ছবি ভিডিও তোলেননি। এখন মোবাইলে 44% চার্জ। দেখি তেমন হলে এখান থেকে অটো করে বা হেঁটে আমি লালগড় প্যালেস চলে যাব 2 কিলোমিটার মতো, আর ওখান থেকে আবার চলে যাব হোটেলে গিয়ে একটা অটো রিজার্ভ করে, তারটা নিয়ে অবশ্যই অটো রিজার্ভ করে চলে যাব ওই ক্যামেল রিসার্চ সেন্টারে ওখানে, যেটা হবে তোমরা দেখতে পারবে। তবে এই জায়গাটা অতি অবশ্যই এসো, এটা আমি বারবার করে বলবো। আর ব্যবস্থাপনা খুব ভালো, খুব সুন্দর এখানে ব্যবস্থাপনা। চলো দেখো, তোমাদেরকে বলছিলাম জলের কথা, দেখো এখানে জল রয়েছে। এরকম তোমরা ভেতরে অনেকগুলো জায়গাতেই জলের জায়গা পেয়ে যাবে, অসুবিধা নেই। আর এই যে গাইডটা থাকে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর যখন লোক হয় তখন এই মানে গাইড আর কি নিয়ে যায়।
কিন্তু গাইড ওনার পেস অনুযায়ী কেউ বেশি জিজ্ঞাসা করলে বলছেন, এরকম একটা ব্যাপার। আমি জানি না সবাই এরকম কিনা। আর এনাদের টাইমিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা, মানে গেট থেকে শুরু করে ফোর্ট পুরোটা ঘুরিয়ে দেখাবে, অলমোস্ট 1 ঘন্টা মতো। তবে মিউজিয়ামে কিন্তু কোনো গাইড নেই। সুরসাগরের অবস্থা দেখো, এখানে মেনটেন হয় না, পুরো নোংরা হয়ে খারাপ অবস্থা রয়েছে। এই এখানেই জুনাগড় ফোর্ট, তার উল্টো দিকেই সুরসাগর। দেখো এটা হচ্ছে সুরসাগর। এখানে স্বাভাবিকভাবে মেনটেন হয় না বলে পুরো নোংরা, কিন্তু এটা জেনারেলি গরমকালে পুরোপুরি শুকিয়ে যায়। এখন যেহেতু বৃষ্টি হয়েছে কদিন, সেখানে এখানে জল রয়েছে। জুনাগড় ফোর্ট থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করেছি। দরদাম করে ভাড়া ঠিক হয়েছে 400 টাকা। আর আমাকে ঘোরাবে লালগড় প্যালেস, লালেশ্বর মহাদেব মন্দির এবং ক্যামেল রিসার্চ সেন্টার। বিকানেরে অবস্থিত লালগড় প্যালেস 1902 থেকে 1926 সালের মধ্যে মহারাজা গঙ্গা সিং নির্মাণ করেছিলেন তার প্রয়াত পিতা মহারাজা লাল সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই প্রাসাদের স্থাপত্যশৈলীতে মুঘল, রাজপুত ও ইউরোপিয়ান শিল্পের মিশ্রণ দেখতে পাওয়া যায় এবং এই প্রাসাদের নকশা করেছিলেন বিখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট স্যামুয়েল সুইনটন জ্যাকব। 3 তলা বিশিষ্ট এই প্রাসাদটি থর মরুভূমির লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এখানে রয়েছে 2টো বড় উঠোন, বিশাল বড় ডাইনিং হল, যেখানে 400 জন একসাথে বসে খেতে পারেন। বিশ্বের 4র্থ বৃহত্তম ব্যক্তিগত গ্রন্থাগার এই প্রাসাদের মধ্যেই রয়েছে, যা বর্তমানে শার্দুল মিউজিয়াম নামে পরিচিত। এই প্যালেসের প্রথম অতিথি ছিলেন লর্ড কার্জন। এরপর জর্জেস ক্লেমেসিউ, কুইন মেরি, কিং জর্জ V সহ আরও অনেক বিখ্যাত অতিথি এখানে আসেন। আমার পেছনে রয়েছে লালগড় প্যালেস। এখানে মিউজিয়ামের টিকিট না কাটলে ভেতরে এন্ট্রি নেই, কারণ ভেতরে রয়েছে লাক্সারিয়াস হোটেল। মেনলি পুরো লালগড় প্যালেসে এখন মানে রাজারা শিফট হয়ে গেছিলেন জুনাগড় ফোর্ট থেকে, তো তারপরে কিছু প্রপার্টি হোটেলকে দিয়ে দেওয়া হয়, যেটার নাম হচ্ছে লালগড় প্যালেস। পরে আরেকটা পার্ট আবার একটা অন্য সাবসিডিয়ারিকে দেওয়া হয়, সেটা সম্ভবত নাম লক্ষ্মী প্যালেস। আর বাকি জায়গাটাতে বর্তমান যারা রয়েছেন রাজপরিবারে তারা থাকেন, সেই জন্য ভেতরে অ্যালাউ নেই। আমি বললাম যে মিউজিয়াম আমি যাব না, 100 টাকা মিউজিয়ামের টিকিট, আর ক্যামেরা চার্জেস হচ্ছে 50 টাকা, আর রেকর্ডিং করতে গেলে ফিল্মিং, এবার ওটা জানি না যে ওটা ব্লগিংয়ের জন্য না ওটা ডকুমেন্টারি বা সিনেমার জন্য, ওটা অন রিকোয়েস্ট হয়। আর এন্ট্রি ফি যেমন বললাম 100 টাকা। এবার আমাকে বললো যে ক্যামেরা করার জন্য 50 টাকা, এবার আমি 50 টাকা বার করে দিতে গেছি, বলছে না না না, তুমি যদি টিকিট না কাটো তাহলে তো ঢুকতেই পারবে না। আমি তারপরে রিকোয়েস্ট করে জাস্ট গেটের সামনেটা গিয়ে 2টো ফুটেজ তুললাম। The last thing was Maharaja Narendra Singh, his death in 2003. Okay. রাজস্থানের বিকানেরে অবস্থিত লালেশ্বর মহাদেব মন্দির বা শিববাড়ি মন্দির হলো একটি ঐতিহাসিক ও বিশাল প্রাচীন মন্দির, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো 4মুখী কালো মার্বেলের শিবলিঙ্গ এবং ব্রোঞ্জ দ্বারা নির্মিত নন্দী মূর্তি। এবারের গন্তব্য ক্যামেল রিসার্চ সেন্টার। আমি এখন এসে পৌঁছলাম ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল। এখানে 1994 সালে এই সেন্টারটা তৈরি করা হয়, আর পুরো ভারতে একমাত্র এই একটা জায়গাতেই রয়েছে যেখানে উট নিয়ে রিসার্চ করা হয়, ব্রিডিং করানো হয় বা বিভিন্ন রকমের উটের থেকে প্রোডাক্ট তৈরি করা হয়, এটা সরকারিভাবে। এখানে মেনলি 3 ধরনের উট রয়েছে, একটা গুজরাটি, একটা জয়সলমেরি, একটা বিকানেরি, আর টোটাল 300টা মতো উট এখানে রয়েছে। আরও কিছু ইনফরমেশান উনি বললেন, যেমন এখানে যে উটের দুধ হয় পার ডে মোটামুটি 8 থেকে 9 লিটার করে দুধ প্রডিউস করতে পারে একটা উট, আর তার বাচ্চা মোটামুটি 3 থেকে 5 লিটার মতো দুধ খায়। এবার বাকি যে সারপ্লাস হয় সেখান থেকে মিল্ক প্রোডাক্ট বানিয়ে এনারা সেল করেন, যেমন মিল্ক পাউডার পাওয়া যায়, দুধ পাওয়া যায়,
লস্যি এগুলো পাওয়া যায়, এখন লস্যি পাওয়া যাবে, প্লাস তারপরে বলছে কাস্টার্ড পাওয়া যাবে। এই উটের দুধের যে প্রোডাক্টগুলো সেগুলো নাকি স্টমাকের জন্য, লিভারের জন্য নাকি খুব ভালো। আর এমনি কিছু বেসিক ইনফরমেশান রয়েছে, যেমন মেল উট যেটা আছে, মেল ক্যামেল, তার ওজন মোটামুটি 500 থেকে 700 কিলো হতে পারে, আর ফিমেল যে রয়েছে তার মোটামুটি 500 থেকে 600 কিলো মতো হতে পারে। এবার এখানে যত উট রয়েছে তারা কিন্তু সিঙ্গেল হাম্প উট। এবার তারা তাদের যে কুঁজ আছে সেই কুঁজের মধ্যে মোটামুটি 30 থেকে 35 লিটার জল একবারে স্টোর করতে পারে, মোটামুটি 7 দিন তাদের জলের প্রয়োজন হয় না। আর এই জয়সলমেরি যে উট আছে তারা অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে ছুটতে পারে ডেজার্টের মধ্যে। ওটা হচ্ছে ফাস্টেস্ট। আমি একদম শেষে চলে এসেছিলাম, এখানে বোধহয় কোনো গভর্নমেন্ট অফিস রয়েছে, ভুল দিকে চলে এসেছি। এদিকে রয়েছে হার্বাল গার্ডেন, তোমরা চাইলে ভেতরে গিয়ে দেখতে পারো তুলসী বা বিভিন্ন রকমের এখানে গাছের রয়েছে, বোর্ড দিয়ে এখানে আইডেন্টিফিকেশান করানো রয়েছে, দেখতে পারবে। যখন এই উটরা মারা যায় তখন কি করে, প্রথমে তাদের স্কিনটাকে ছাড়িয়ে নেওয়া হয়, কারণ উটের স্কিন দিয়ে অনেক প্রোডাক্ট তৈরি হয়, বেল্ট হয়, তারপরে ওয়ালেট, যেমন বাকি অন্যান্য প্রাণীর স্কিন দিয়ে হয় সেরকমই। তারপরে তাকে একটা এখানে ওই বুরিয়াল গ্রাউন্ড বলতে পারো, যেখানে ওই মানে শবদেহ রাখা হয়, ওখানে ফেলে দেওয়া হয়। শকুন এসে পুরো একদম মাংসগুলো খেয়ে নেওয়ার পরে যে হাড়টা বেরোয় সেই হাড় থেকে আবার সুভিনিয়ার আইটেম তৈরি করা হয়। 13 মাস লাগে একটা উটের বাচ্চাকে জন্ম দিতে, আবার বাচ্চা জন্মানোর পরে 1 ঘন্টা লাগে সেই বাচ্চায় উঠে দাঁড়াতে, 2 ঘন্টা লাগে সেই বাচ্চায় উঠে খেলাধুলা করতে বা দুধ খাওয়ার জন্য রেডি হয়ে যেতে। তোমরা চাইলে এখানে উটের পিঠে চড়তে পারো, 100 টাকা করে টিকিট। এখানে ঢোকার জন্য আমাদের 50 টাকা টিকিট। মোবাইলের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য কোনো এক্সট্রা টাকা নেই। ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। আর টাইমিং যদি বলি, এটা গরমকালে হলে 1:30টার সময়, আমি পৌঁছেছি 1:45, আর শীতকালে হলে 1টার সময়। শীতকাল আর গরমকালের ডিফারেন্সিয়েশন কী করে বুঝবে, অক্টোবর অবধি হচ্ছে গরমকাল। এখানে লেখা রয়েছে ক্যামেল ডেয়ারি, আর এদিকে রয়েছে ক্যামেল কোরাল। এই সাইডটা উট তো দেখতে পাচ্ছি, আগে এখান থেকে ঘুরে আসি। এখানে একটা মিউজিয়ামও আছে, এখানে লেখা রয়েছে স্যান্ড ডিউনস, ডিউন কটেজ, সানসেট ভিউ পয়েন্ট, ক্যামেল রাইডিং। এই জায়গাটা, এখানে তো উট একা একা চড়ে বেড়াচ্ছে। এ দেখো, এই যে সাদা রঙের মানে একটুখানি হালকা যে উটটা রয়েছে সেটা হচ্ছে জয়সলমেরি, আর যেটা ব্রাউন সেটা হচ্ছে বিকানেরি, আর ব্ল্যাক হলে হবে গুজরাটি। এ দেখো, খুঁজে খুঁজে মরছি, এখান থেকে এসছিলাম, এরম লেখা রয়েছে। আর ঠিক পাশেই এখানে একটা জায়গা রয়েছে যেখানে উট রয়েছে, এখানে রয়েছে অ্যাডাল্ট মেল ক্যামেল কোরাল। সব কিরম রুগ্ন হয়ে গেছে দেখো। এই উটগুলো সব একদম বন্ধ করা রয়েছে, জানি না কেন, এখানে গেট লক করা, আর এরা বেরোনোর জন্য ছটপট করছে। অনেক উট রয়েছে, এই দেখো আসছে পেছন থেকে, অ্যাটাক করবে না তো? এরা কিন্তু মানে স্বাস্থ্য সবলও ভালো তুলনামূলক। এ দেখো, টয়লেট আর ড্রিঙ্কিং ওয়াটার দুটোই রয়েছে, তোমরা চাইলে ইউজ করতে পারো। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এ দেখো, এদের লাইফ লাইনও বটে। ক্যামেল মিউজিয়াম হচ্ছে এই বিল্ডিংয়ে, আর যদি ক্যামেল রাইডিং করতে চাও তাহলে তোমাদেরকে এদিকে যেতে হবে। তোমাদেরকে জুম করে দেখাই, এ দেখো, টিকিট কাটা থাকলে এখানে গিয়ে তোমরা 100 টাকার টিকিট দেখাবে, ওখানে ঘোরাবে ওরা। উটের পিঠে বসবার জন্য এরকম জিনিসের ব্যবহার হয়, এর ওপরে মানুষ বসে। এটা হচ্ছে উটের চুল প্লাস উল দিয়ে তৈরি, 40-60। এটা হচ্ছে উটের চুল 20%, উল 80%। আর এখানে হচ্ছে উটের চুল 30%, উল 70%। এ দেখো, বড় উটের চুল 60%, উল 40। এদিকে বড় উটের চুল 80%, উল 20%। চলো, এই ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল দিয়ে আমাদের বিকানের ভ্রমণ শেষ হলো। তবে তোমাদের কিছু ইনফরমেশান দেওয়ার আছে, যেটা আমি হোটেলে পৌঁছে দেবো। এটা মোটামুটি আমার হোটেল থেকে ওই 7-8 কিলোমিটার মতো দূরে হবে, যেতে সময় লাগবে ওই 15 মিনিট মতো। রাস্তায় মোটামুটি ভালো, কিছু কিছু জায়গায় বাম্পার আছে, ওইখানটাই একটুখানি অসুবিধে, বাকি ঠিক আছে। এখন বাজে 5টা 15,
আমি রুমে ফিরেছিলাম ওই অ্যাপ্রক্সিমেটলি 3:10 হবে। রুমে না, মানে হোটেলের সামনে। ওখান থেকে একটুখানি এগিয়ে সকালে যে ওই ডরমিটারি দেখাচ্ছিলাম, যোশী ডরমিটারি, তার উল্টো দিকে কৃষ্ণান রেস্টুরেন্ট বলে একটা দোকানে গিয়ে আমি 3টে তন্দুরি রুটি আর তার সাথে ওই কড়াই পনির হাফ খেলাম। 205 টাকা বিল হয়েছে, কমই। আর তার সাথে ওই পেঁয়াজও দিয়েছিল, স্যালাডের মধ্যে লেবু ছিল। বেশ ভালো, খাবারের কোয়ালিটি ভালো, ব্যবহার তো খুবই ভালো। আমাদের অনেক জায়গাতে কী হয়, ট্যুরিস্ট প্লেসে বলো বা কলকাতায় খাবার খেতে গেলাম রেস্টুরেন্টে, আগে একটা মিনারেল ওয়াটার দিয়ে দেয়। এখানে কিন্তু মিনারেল ওয়াটার দেয় না, এখানে জগ ভর্তি করে ঠান্ডা জল দেয়। সকালে যেখানে খেলাম ছোটু মোটু, যোশী, তারপরে এখন যেখানে খেলাম সেখানে, কালকে যেখানে পেঁয়াজ কচুরি খেয়েছিলাম সেখানে, সব জায়গাতে জগ দেয় বা একটা ওই জলের জায়গা থাকে, ওখানে ঠান্ডা জল রাখা থাকে। এবার তোমাদেরকে এই বিকানের ট্যুরের ব্যাপারে বলি, মানে বিকানের ট্যুরে আমার এক্সপিরিয়েন্স কী হয়েছে, গাড়ি ভাড়ার ব্যাপারে তোমাদের সাথে কিছু কথা বলার আছে, কিছু অভিজ্ঞতা শেয়ার করা আছে। প্রথমে বলি ট্যুর। এই বিকানের ট্যুরটা একটা দিন যদি রাখো, আমার মনে হয় এনাফ। আমি যে জায়গাগুলো গেছি বা যেগুলো পপুলার সেগুলোর জন্য। এবার তোমরা যদি ভালো করে দেখতে চাও তাহলে মোটামুটি 2 থেকে 3 দিন তো মিনিমাম লেগে যাবে। এবার আমার মতে সবথেকে ভালো হয় তোমরা যদি আগের দিন চলে আসতে পারো, মানে ধরো দুরন্ত এক্সপ্রেসে করে ওই 6টা সাড়ে 6টার সময় যে সন্ধ্যাবেলা পৌঁছোয়, বা হাওড়া থেকে বিকানের যেটা একটা উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস আছে বিকেলে পৌঁছোয়, ওরকম একটা ট্রেনে চলে এসে হোটেল নিলে, লেটসে ধরো 7টার সময় হোটেল নিলে। আর এখানে স্পট বুকিং করলে হচ্ছে 24 ঘন্টা, অনলাইনে বুকিং করলে বোধহয় 11টা না 12টায় চেক আউট সকালবেলা। এবার তোমরা যদি এখানে স্পট বুকিং করো তাহলে পরের দিন 7টা অবধি হোটেল পেয়ে গেলে। এবার পরের দিন সকালবেলা উঠে মোটামুটি ওই 8টা সাড়ে 8টা থেকে ঘোরা শুরু করলে মোটামুটি 6টা নাগাদ তোমরা আবার হোটেলের রুমে চলে এলে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম কাটালে, ফ্রেশ হলে, বা হয়তো রিকোয়েস্ট করলে হোটেলে যে আমি আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকতে পারি কিনা। কেউ টাকা নিল, কেউ হয়তো ফ্রিতেই অ্যালাউ করে দিল, তাহলে তো খুবই ভালো। আর এখান থেকে জয়সালমেরের যে ট্রেন আছে সেটা মোটামুটি ওই 11:30 11:20 এরকম সময়তেই রয়েছে। একটাই ট্রেন, লিলান এক্সপ্রেস, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আমি আজকে রাত্রিরে এখান থেকে জয়সালমের যাব। ভোরবেলা এলে অসুবিধা কিছুই নেই, ট্রেনে রাত্রিরে ঘুম থেকে উঠলে, সকালে হোটেলে এলে, ফ্রেশ হলে, টয়লেটটাই মেনলি ইউজ করার থাকে, তারপর সারাদিন ঘুরে রাত্রিবেলা মোটামুটি 11টার সময় চেক আউট করে বেরিয়ে গেলে। যেটা তোমাদের সুবিধে সেরকম তোমরা করতে পারবে। তোমরা কীভাবে ঘুরতে পারো, প্রথম অপশান অবশ্যই যে তোমরা এখানে গিয়ে স্কুটি বা বাইক ভাড়া করবে, 250 টাকা থেকে শুরু। বাইক স্কুটি যেরকম রয়েছে সেরকম অনুযায়ী দাম। আর ডকুমেন্টস হিসাবে তোমাদের ড্রাইভিং লাইসেন্স জমাও নিতে পারে, ছবিও রাখতে পারে, আর তার সাথে আধার কার্ড বা ভোটার কার্ডের মানে ছবি বা ফিজিক্যাল কপি ওরা রাখতে পারে, যতক্ষণ না বাইক তোমরা সাবমিট করছো, মানে নিয়ে চলে গেলে সারাদিন ঘুরলে সাবমিট করছো। আর এই 250 টাকাটা এটা 12 ঘন্টার জন্য, মানে সকাল 8টা থেকে সন্ধ্যে 8টা অবধি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এখানে সিগন্যাল কেউ মানে না। একটাই আমি জায়গায় সিগন্যাল দেখেছি, সেই জায়গাতেও কেউ সিগন্যাল মানে না, আমাদের অটো ড্রাইভারও মানেনি। অতএব যখন তোমরা এখানে স্কুটি বা বাইক ভাড়া নেবে বা সেলফ ড্রাইভিং কার বা বাইরে থেকে যদি গাড়ি বাইক চালিয়ে আসো, রাস্তাঘাট ওতে অবশ্যই দেখবে। আর ইনফ্যাক্ট রাস্তা ক্রস করবার সময় যদি হেঁটে হেঁটে তোমরা ক্রস করো, দেখে ক্রস করবে, কারণ লোকে এসে যখন তখন ঠুকে দিতে পারে। ওদেরও আইডিয়া নেই, ওরা মানে ধর এটা এরম রাস্তা থেকে বেরিয়ে এরম দুদিকে রাস্তা ভাগ হচ্ছে, ওরা এলো এরম ঘুরে গেল। এবার এদিক থেকে কোনো গাড়ি আসছে না, এই দিকে গাড়িটা এরম চলে যাচ্ছে, কেউ জানে না। সেকেন্ড হচ্ছে তোমরা গাড়ি ভাড়া করতে পারো, মোটামুটি 2500 টাকার মধ্যে স্ট্যান্ডার্ড নেয়। এবার ডিমান্ড বাড়লে তখন 3000 টাকা হতে পারে। আমি যতগুলো পয়েন্ট বললাম সব কটা। আর কিছু ক্ষেত্রে হয়তো তোমরা বার্গেন করলে বা সিজন খারাপ, তখন হয়তো 2300 টাকাতেও রাজি হলেও হতে পারে। ছোটো গাড়ি, বড় গাড়ির রেট একটু বেশি হবে অবশ্যই। লাস্ট অপশান হচ্ছে অটো। এবার অটো আমি দুজনের সাথে কথা বলেছি, তোমাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম, আজকে সকালে কথা বলেছি, আমি কালকে রাত্রিরেও একজনের সাথে কথা বলেছি। তার নাম রাকেশ, তার নাম্বার আমি তলায় দিয়ে দেবো। সেই প্রত্যেকটা জায়গা ঘোরানোর জন্য বলেছিল 1500 টাকা। এবার ওনার বক্তব্য হচ্ছে ডিস্টেন্স ম্যাটার করে না, তার থেকে ম্যাটার করে টাইম। তুমি জুনাগড় ফোর্টে যাবে, 2 ঘন্টা ওখানে টাইম নেবে, আমাকে বসে থাকতে হবে। এবার যদি ওরা বসে থাকে না, ওরা ভাড়া খাটে, ওনার বক্তব্য সেটা। চলো, বিকানের ভ্রমণ এখানেই শেষ। খুব ভালো হয়েছে, ভবিষ্যতে আমি আবারও আসবো, তোমরাও এসো, ঘোরো, খুব ভালো লাগবে। আর ভবিষ্যতে যদি কখনো আসি তখন হয়তো আমি একটা স্কুটি বা কিছু ভাড়া করে এখানে যে ফেস্টিভ্যালগুলো হয়, যেমন হোলির সময় একটা ফেস্টিভ্যাল হয়, একটা বোধহয় ডিসেম্বর না জানুয়ারি মাসে বলছিল ফেস্টিভ্যাল হয়, এই ফেস্টিভ্যাল একটা দুটো কভার করার চেষ্টা করব। কারণ ফেস্টিভ্যালের সময় না এই লোকাল কালচারগুলো বোঝা যায়। নর্মালি লোকাল কালচার কিন্তু অত বেশি আমরা ইন্টারঅ্যাক্ট করি না। যেমন তোমাকে এটা বলতে পারি, এখানকার লোক কিন্তু ভাত কম খায়, এখানকার লোক কিন্তু রুটি সবজি বেশি খায়, সকালে পেঁয়াজ কচুরি বা খাস্তা কচুরি, সামোসা চাট এগুলো বেশি খায়। কিন্তু
ভাত কম। এখানে যেমন অ্যালকোহল বেশি চলে, প্রচুর দোকান আছে অ্যালকোহলের। আমি তো দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে যে এত দোকান কেন। তারপর বেকারি খুব আইটেম চলে, ওই লালজির খুব ভালো বেকারির দোকান আছে। আমার পেস্ট্রি খাওয়ার ইচ্ছে ছিল, কালকে আর খাওয়া হয়নি, কালকে মিষ্টি খেয়ে চলে এসেছি। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এইটুকুনি, দেখাবে পরের ভিডিওতে। বাই।